This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর দিকে। সকাল থেকেই আমরা সেদিকটা নজর রাখছি, কারণ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাচ্ছেন। অরবিন্দ মিশনের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, সবুজ সাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে আমাদের দুজন রিপোর্টার সন্দেশখালী পৌঁছে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। দীক্ষা ভূঁইয়া রয়েছেন সুমন মহাপাত্র। আমি আগে দীক্ষার কাছ থেকে একটু জানতে চাইবো, আজকে মুখ্যমন্ত্রীর সন্দেশখালীতে ঠিক কি কি কর্মসূচি রয়েছে, কোন বিষয়গুলো একটু জানাও ডিটেইলে। দীক্ষা, দেখো, গত জানুয়ারি মাসে আমরা তথ্য উঠেছিল, সেখানে অভিযোগ উঠেছিল যে তৃণমূলের যে এখানে দোর্দণ্ড নেতা ছিলেন শাহজাহান, তিনি একের পর এক জমি দখল করে নিয়ে ভেরি বানিয়েছেন এবং মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ, যা নিয়ে আন্দোলনের একটা রূপ নিয়েছিল এখানে। এবং সেই আন্দোলন কিন্তু শুধুমাত্র সন্দেশখালী নয়, গোটা দেশ জুড়ে সেই সন্দেশখালীর আওয়াজে ছড়িয়ে পড়েছিল। এবং লোকসভা ভোটের আগের মুহূর্তে এটাকে বিরোধীরা হাতিয়ার করে রীতিমতো ময়দানে নেমে পড়েছিল। মহিলারা ছিলেন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসুন। মুখ্যমন্ত্রী তখন জানিয়েছিলেন তিনি অবশ্যই আসবেন। আজকে মুখ্যমন্ত্রী 30 তারিখে আসবেন, সেটা তিনি দুদিন আগেই নবান্নে ঘোষণা করেছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি আসবেন বলেছিলেন। এবং এই যে আজকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি, বেশ কিছু প্রকল্পে তিনি উদ্বোধন করবেন। একেবারে দীক্ষা, তুমি সঙ্গে থাকো। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিয়ে দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে, কিন্তু সেখানকার স্থানীয় মহিলাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলেছেন শুনবো। 10 থেকে 15 কিলোমিটার রাস্তা জঘন্য, একদম মানুষ চলার মতো নয়। রাস্তার কথা দিদিকে বলবেন? অবশ্যই বলবো, সামনে গিয়ে বসান, আমিই বলবো। আমি কন্যাশ্রী প্রকল্পের কাজ করেছি, আজ 4 বছর ধরে কাজ করেছি। 9 মাস আমাদের তো কোনো বেতন দেয় না, তাও আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি। নদীর রাস্তাঘাট ভেঙে চুরে অকেজ হয়ে আছে, ওইটা কমপ্লিট না করলে আমরা এই নদীবহুল দেশের মানুষ, আমাদের যখন তখন তো বুড়ি বন্যার কবলে পড়ি, ঝড়ের কবলে পড়ি। আমাদের কড়াকাটি 5 নম্বরের রাস্তাঘাট একদমই ভালো না। কোনো প্রেগনেন্ট মহিলা যদি ওই রাস্তা দিয়ে যায়, তা সে রাস্তায় মারা যাবে। সে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে, চলার মতো নেই, ওদের জল বাড়িতে পায়নি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, ডুমুরজলা স্টেডিয়াম থেকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর চপার সন্দেশখালীর দিকে রওনা দিয়ে দিয়েছে। এই মুহূর্তে সন্দেশখালীতে আমাদের আরেক সহকর্মী সুমন মহাপাত্র রয়েছে। সুমন, সকাল থেকেই তো গোটা এলাকা মোটামুটি চষে ফেলেছো, বহু মানুষের সঙ্গে কথা বলেছো, তাদের সঙ্গে কথা বলে কি বুঝতে পারলে? বছরের শুরুতে জানুয়ারি মাসে যে একটা বিতর্কের আঁচ ছিল, ক্ষোভের আগুন ছিল, আজ বছরের শেষে গিয়ে সেই ক্ষোভের আঁচ মিটেছে? শেখ শাহজাহান শিবু হাজরারা গ্রেপ্তার হওয়ার পরে ওই যে বাইক বাহিনীর দাপট, রাত্রিবেলা ডেকে পাঠানো, এই বিষয়গুলো আর সন্দেশখালীতে নেই, কিন্তু চাপা ভয় সন্দেশখালীতে এখনো রয়েছে। এছাড়া সন্দেশখালীর যে সার্বিক উন্নয়নের, অর্থাৎ রাস্তাঘাট, পানীয় জল, কংক্রিটের বাঁধ ইত্যাদি দাবি কিন্তু কিচ্ছু পূরণ হয়নি। তার কারণ এই যে কটা দিন, যে কটা বছর শেখ শাহজাহান শিবু হাজরারা এখানে দাপট দেখিয়ে গেছে, সেই বছর ধরে সন্দেশখালী উন্নয়নের মুখ দেখেনি, বরং পিছনের দিকে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। তারা বলছেন মুখ্যমন্ত্রীকে সামনে পেলে তারা সেই ক্ষোভের কথা জানাবেন। তবে তোমাকে বলে রাখি, যে পাত্রপাড়া বিতর্কের শিরোনামে গিয়েছিল শেখ শাহজাহানের অত্যাচারের জন্য, সেই পাত্রপাড়া কিন্তু কোথাও নরম হয়ে গিয়েছে। তার কারণ এই শেখ শাহজাহান শিবু হাজরা গ্রেপ্তার হবার পরে, সেখানকার পরিস্থিতি বদলেছে। রেখা পাত্র, যিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন সেখান থেকে, তার যে পাড়া, সেখানে কিন্তু প্রত্যেকে বলছেন যে আমরা দিদির কাছে যাব আমাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানাতে। পাশাপাশি আগামীকাল শুভেন্দু অধিকারী আসছেন, সেখানেও কিন্তু নজর রয়েছে এই সন্দেশখালীর বাসিন্দাদের। কিন্তু সার্বিক যে উন্নয়ন, পানীয় জল, রাস্তাঘাট, কংক্রিটের বাঁধ, সেগুলো তারা কিচ্ছু পাননি। সেই ক্ষোভ সঙ্গে নিয়েই কিন্তু এই প্রশাসনিক সবার দিকে তাকিয়ে রয়েছেন তারা। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে সবুজ সাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী সহ একাধিক নতুন রাস্তা, নতুন ট্রেনের প্রকল্পের কথা ঘোষণা করবেন। সেখানে কতজনের শিখে ছেড়ে ভাগ্যের, সেদিকেই কিন্তু তাকিয়ে একেবারে। এবং সন্দেশখালীর মানুষও বোধহয় আজ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দিদি আসবেন। তারা দিদির কাছে তাদের যে আবদার, যা ক্ষোভ, তা জানাতে পারবেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা সন্দেশখালী। অনেক ধন্যবাদ সুমন, অনেক ধন্যবাদ দীক্ষা। মুখ্যমন্ত্রী সভার আগে ফের জমি বিবাদে তপ্ত সন্দেশখালী। রবিবার বেরমজুরে আদিবাসী বর্গাদারদের ভেরি দখলের অভিযোগ। ওই ভেরি থেকে মাছ লুটের অভিযোগ শাসক নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। বর্গাদারদের কাঠগড়ায় এলাকার তৃণমূল নেতা অজিত মাইতি পুরুষ মহিলা নির্বিশেষে মারধরেরও অভিযোগ। যদিও মারধরের অভিযোগ অস্বীকার অজিত মাইতি। জমির মালিকানা সংক্রান্ত নথি রয়েছে বলে দাবি
অজিতের। মুখ্যমন্ত্রীর সভার একদিন আগে বের মজুরের ঘটনায় এলাকায় উত্তেজনা। তারপরে এখন সেই জমি আবার অজিত মাঝি, শঙ্কর, রঞ্জিত বাড়াই এরা জোর পূর্বে দখল করতে যাচ্ছে। ওরা এসে জোর করে মাছ ধরছিল, আমরা ওই বারণ করতে গিয়ে মেশিন বসছিল, বারণ করতে গিয়ে আর ওই আমাদের মারধর করে। যে জমিটা কেন্দ্র করে আমি ছিঁড়ছিলাম সেই দিনকে ওরা এসে তো বাধা করলো যে মাছটা ধরবেন না। আমি যখন বাধা দিতে যাই কালকে, সেখানেও আমাকে মারধর করেছে। কাল না রবিবার? হ্যাঁ কাল। হ্যাঁ গতকাল। সেখানেও আমাকে মারধর করেছে, কাদায় ফেলে 7-8 জন লোক, এবং ওরা যে কোদাল এবং শাবল রড নিয়ে এসে মেরেছিল সেটাও আমি রেখেছি। সেই রড, লাঠি এবং বাঁশ, তারপরে ওদের হাতে একটা কাস্তে ছিল। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করেছে ওরা। এটা আমাদের দলীয় লোকজনকে হ্যাকেল করার জন্য এটা করেছে। জমি ফেরত পেয়েও হতাশা সন্দেশখালীতে। শাহজাহানের দখল করা জমি ফিরে পেয়েও চাষ করতে না পেরে হতাশ কৃষকরা। চাষযোগ্য জমি ফেরত দিলেও জমি সমতল না হওয়ায় চাষ করতে পারছেন না চাষিরা। প্রশাসনের কাছে বারবার জমি উঁচু করে দেওয়ার দাবি জানালেও কোনো লাভ হয়নি। আজ সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার দিন আরও একবার জমি সমান করে দেওয়ার আবেদন জানাচ্ছেন সেখানকার কৃষকরা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই পুরো জায়গাটা কিন্তু বাদ দেওয়া। এই বাদ দিয়েছিল শাহজাহান, এবং সেই বাদ থাকার ফলে সমস্যায় পড়ছে একটাই, যে জমি ফেরত পেলেও চাষ করার উপযুক্ত হয়নি। তার কারণ ধার দিয়ে, এই বাঁধের ধার দিয়ে জল রয়েছে, সেই জল ডিঙিয়ে যেতে হয়, এবং সমতল না থাকার কারণে চাষ সঠিকভাবে করতে পারেন না, এবং যে পরিমাণ চাষ হয় সব ফসল তারা ঘরে তুলতে পারেন না। আমাদের যে সমস্যা, সেই সমস্যা থেকে গেছে। এই জমিটা সমতল করতে হবে আমাদের। আমাদের একটাই দাবি যে এই যে ভেড়ি আছে চারিদিকে দেখছেন আপনারা, বাউন্ডারি ভেড়ি, এর জন্য আমাদের চাষবাস করার ফলে ফসল আমরা বাড়িতে তুলতে পারছি না। অনুরোধ করো দিদির কাছে যাতে আমাদের এই জমিটা সমতল হয়। ম্যাক্সিমাম যে দাবিগুলো ছিল, কালভার্টগুলো বন্ধ করা, ফিশারিকে চাষের জমির উপযোগী করা, এইবার কিছু কিছু ভেড়ি যেগুলো অনেক আগের থেকেই হয়ে আছে, যেগুলোর বাঁধগুলো আমাদের ল্যান্ড দপ্তর তারা দেখেছে এই ল্যান্ডগুলো আগের ছিল না পরের ছিল, ফলে সেগুলো একটু সময় লাগবে। আইনিগত যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখেই এগুলো হবে। জমি ফেরত দিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেও কৃষকরা যতক্ষণ না পর্যন্ত তাদের জমি সমতল করে ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের সঠিক কাজ বা চাষাবাদ, যে কাজ করে তারা রুটি রুজি করেন, সেটা তারা করতে পারছেন না। সেই জন্যে এখানকার কৃষকদের মধ্যে ক্ষোভ রয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, সন্দেশখালী। থমথমে পাত্রপাড়া, উধাও আন্দোলনের সুর। শিবু শাহজাহানরা গ্রেফতার হতেই সমস্যা মিটেছে। ভীত গলায় স্বীকারোক্তি মহিলাদের। স্বামীকে নিয়ে গ্রামের বাইরে রেখা পাত্র। কোনো কথা বলতে নারাজ তার পরিবারের সদস্যরা। প্রকল্প না পাওয়ার ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের মধ্যে। তবে মুখ্যমন্ত্রী আসছেন শুনেই সুর নরম হয়ে যাচ্ছে তা। কেউ কেউ তো বলে বসলেন, আজ দিদির কাছে যাব, কাল শুভেন্দুদার কাছেও যাব। দিদি আসতে যাবেন? এখন ঠিক নেই। হ্যাঁ ঠিক নেই বলতে পারছি না, ঘরে রান্না বান্না না করে বলতে পারছি না। কি চাই? ঘর চাই? ঘর দিয়েছে, মিথ্যা কথা বলে। ঘর দিয়েছে? আর তাহলে যাবেন না আজকে দিদিকে দেখতে? হ্যাঁ যেতে হবে, যখন আসবে তখন। দিদি আসছে সুবিধা দিতে তো সরকারি প্রকল্পের, আপনারা পান সুবিধে? হ্যাঁ আমরা সব রকম সুবিধা পাই। আচ্ছা, দিদিকে দেখতে যাবেন? হ্যাঁ যাবো তো অবশ্যই। দিদি তো আমাদের কিছু করেনি, যারা করেছে তারা ধরা পড়েছে। হ্যাঁ আমরা এখন ভালো আছি, বেচারা আমরা কিছু চাই না, ভালোই থাকতে চাই আমরা। আপনারা আন্দোলন করছেন না তো? না না, আমি এমনি তো কোনো আন্দোলনতে নেই। আর কালকে শুভেন্দুদা আসছে, ওখানে যাবেন? সবাইকে দেখতে যাবো। সমস্যা মিটে গেছে? হ্যাঁ। এখন যাবেন না দিদির কাছে? হ্যাঁ যাবো। পাইনি আমরা কিছু এখনো দিদির প্রকল্পের সুবিধা। তো দিদি চাইবেন তো? ঘর বাড়ি আমরা কিছুই, আমাদেরকে কিছুই দেয়নি। দিদির কাছে চাইবেন না আজকে? চাইতে হবে তো, কিছু করার না চাইলে হবে কি? আপনাদের আগে যে সমস্যা ছিল সেগুলো মিটেছে সব? সেগুলো মিটে গেছে। শিবু হাজরা, শেখ শাহজাহান অ্যারেস্ট হতে সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। আগে যে সমস্যা ছিল সব সমস্যা মিটে গেছে? হ্যাঁ মিটে গেছে। শেখ শাহজাহান, শিবু হাজরা অ্যারেস্ট হতে আর কোনো উৎপাত আছে? না, এখন সব ভালো? এখন সব ভালো। তো দিদি আসছে, দিদির কাছে যাবেন তো? হ্যাঁ যাবো।
সন্দেশখালীতে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশ, জঙ্গি যোগের আশঙ্কা গোয়েন্দাদের। ওপার বাংলা থেকে এপার বাংলায় বিয়ে করে বসতি স্থাপন বেড়েছে আগের তুলনায়। তাদের আত্মীয়দের আসা যাওয়াতে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করছেন সন্দেশখালীর মানুষরা। সন্দেশখালীর থুবা নদীর উল্টো দিকে খুলনা পারে 10-15 বছর আগে যে বসতি ছিল তার থেকে অনেক বেশি বসতি বেড়ে গেছে। ওখানকার মানুষ মানছেন যে ওই এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশিরা এসে থাকতে শুরু করেছেন। এই আত্মীয়র বেশে অনেক সময় জঙ্গি ঢুকে যাওয়ার আশঙ্কাও করছেন স্থানীয় মানুষজন। মুসলিম আছে, ওদের মেয়েটি বাংলাদেশে বিয়ে দিয়েছে, তারা আসলো, এসে এবারে এখানে ঘর দরজা বাঁধলো, সেই জামাই সূত্রে ওরা বসে যাচ্ছে, এসে এখানে সব হয়ে যাচ্ছে ওদের। আমাদের জ্ঞান পড়ায় আমরা দেখেছি 3-4 ঘর ছিল ওরা, এখন দেখা যাচ্ছে যে ওখানে ওরা মানে নদীর চর ভেরিয়ে ঘর দরজা হয়ে গেছে। কম বেশি করেও এখন মেয়ে জামাই করে হেন তেন করে আসে, মানে পাশাপাশি সব মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে এক এক করে। কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে ছাড়া কোথা দিয়ে আসবে এরা? এদের তো আর আত্মীয় স্বজন তো এখানে আশেপাশে তো কোথাও নেই। যদি ভেরিফিকেশন করে আমাদের থানা বা বিডিও অফিস যদি ওরা যদি একটু করে দেখে, চেক করে দেখে, তবে দেখলে বুঝতে পারবে যে ওরা সবই। এইটুকুটা বলতে পারি আমরা দেখেছি, জানি আমরা বাংলাদেশ দিয়ে আছে, এমনকি ধুচিনিখালিতেও আসছে। খুলনা পাড়ে যে মানুষজনের বসতি রয়েছে সেই বসতি আজ থেকে 25 বছর আগে বা 15 বছর আগে যে বসতি ছিল সেটা অনেকটা বেড়েছে। এত বসতি কোথা থেকে আসছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে, এবং এখানেই মনে করা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন আসছে তারা এই খুলনাপাড় এলাকায় থাকছে, বসবাস করছে এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে যে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে দুষ্কৃতিমূলক বা জঙ্গিমূলক যে ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা, তারাও তো এই একইভাবে চলে আসতে পারে। এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যখন পাসপোর্ট কাণ্ডে, জাল জন্ম সার্টিফিকেট কাণ্ডে একের পর এক মানুষের আনাগোনা এবং জাল বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যাচ্ছে। সেই সময় এই দিকেও কিন্তু পুলিশের আলাদা করে নজরদারি রয়েছে, গোয়েন্দাদের আলাদা করে নজরদারি রয়েছে যে এখান থেকে নতুন করে কোনো মানুষের আসা যাওয়া হচ্ছে কি হচ্ছে না সে নিয়েও কিন্তু গোয়েন্দাদের নজর রয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, খুলনা পাড়।